প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আমাদের কোনো কিছু কিন্তু ঠেকে থাকছে না। আমরা একটা বই আবহাওয়ার মধ্যে থেকেও নিজেরা বিদ্যালয়ে উপস্থিত না থেকেও তোমাদের পাঠক্রমগুলো আমরা চালিয়ে নিচ্ছি। সে আলোকে দেখা গেল তোমরা আমাদের সাথে সহযোগিতা করলে, আমরা একটা পরীক্ষা নিলাম, তোমরাও পরীক্ষাটা দিলে। আশা করি তোমাদের পরীক্ষাগুলো ভালো হয়েছে। তো আসো, সেই ধারাবাহিকতায় রক্ষা রাখতে আমরা আবার নতুন করে ক্লাসগুলো শুরু করি। তো আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয়ের সপ্তম অধ্যায়টি নিয়ে আসছি। এই অধ্যায়টি এমন একটি অধ্যায় যেখানে আমাদের মানুষের জীবনের সবকিছু নিয়ে কথা হয়েছে। তো আজকে আমরা অধ্যায় 7 মানবাধিকার নিয়ে আলোচনা করব। এই মানবাধিকার অধ্যায়তে আমরা জানবো মানবাধিকার কি, মানবাধিকার ঘোষণা কোথা থেকে হয়েছে, আমাদের মৌলিক মানবাধিকারগুলো কি কি, শিশু অধিকার লঙ্ঘন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, নারীদের অধিকার বঞ্চিত কাজ ইত্যাদি ইত্যাদি সম্পর্কে। দেখো, মানবাধিকার বলতে আমরা একটা কথাই বুঝবো, মানুষের সকল সুযোগ সুবিধা পাওয়ার অধিকার। আর পাঠ আলোকে আমরা যখন আরো আলোচনায় যাব, তোমাদের সাথে কথা বলবো, বিষয়টি তোমাদের কাছে আরো স্পষ্ট হয়ে যাবে আশা করছি। তো চলো শিক্ষার্থী, আমরা তাহলে আজকে আমাদের পাঠে চলে যাচ্ছি। আজ আমাদের পাঠের বিষয় হচ্ছে অধ্যায় 7 মানবাধিকার। এক অধ্যায়তে আমরা আজ প্রথম পাঠে আমরা করছি সকলের অধিকার। আসলে এই বিষয়টাকে আমরা একটু আলাপ করে নিই। জাতিসংঘ 1947 সালের 10 ডিসেম্বর মানুষের অধিকারকে স্বীকৃতি দিয়ে মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র স্বীকৃতি দেয়। এই ঘোষণাপত্র অনুযায়ী জাতি, ধর্ম, বর্ণ, বয়স, নারী, পুরুষ, আর্থিক অবস্থা ভেবে বিশ্বের সব দেশের সকল মানুষের এই অধিকারগুলো আছে। সকল সুযোগ সুবিধা পাওয়ার অধিকার হচ্ছে মানবাধিকার। আচ্ছা, এখানে আমরা কি বুঝলাম? জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে। এখানে আমরা বুঝলাম যে আমাদের একটা মানুষের জীবন ধারণের জন্য যে অধিকারগুলো খুবই প্রয়োজন, এই অধিকারগুলো আমি হিন্দু মুসলিম ভেদাভেদ হবে না, আমি ধনী গরিব ভেদাভেদ হবে না, আমি নারী পুরুষ তাতেও কোনো ভেদাভেদ আসবে না। আর এই আলোকেই জাতিসংঘ 1947 সালে মানুষের এই অধিকারগুলোকে স্বীকৃতি দিল 10 ডিসেম্বর। শিক্ষার্থীরা, আমরা জানি যে আমরা যে অধ্যায়গুলো পড়ি, অধ্যায়ের প্রয়োজনীয় লাইনগুলো আমরা দাগিয়ে পড়ি। কেন দাগিয়ে পড়ি? সঠিক উত্তর, শূন্যস্থান, এইসব পূরণার্থে। তো এইখানটায় আমরা যে পড়াগুলো করলাম, সেখানে তোমরা 1947-48-এর 10 ডিসেম্বর, জাতিসংঘ, জাতি ধর্ম নির্বিশেষে, সকলের আর্থিক অবস্থা ইত্যাদি লাইনগুলো আমরা দাগাবো। আমাদের পাঠ্যবইয়ে যে লাইনগুলো লিখিত আছে নিচের ছকের মৌলিক অধিকারগুলো, আসো আমরা সেই অধিকারগুলো সম্বন্ধে একটু করি। মানুষ জন্মগতভাবে স্বাধীন, স্বাধীনভাবে চলাফেরার অধিকার, সমাজের সবার সমান মর্যাদার অধিকার, শিক্ষা গ্রহণের অধিকার, প্রত্যেকের নিরাপত্তা লাভের অধিকার, নির্যাতন ও অত্যাচার থেকে নিজেকে রক্ষা করার অধিকার, বিনা কারণে গ্রেফতার ও আটক না হওয়ার অধিকার, আইনের চোখের সমতা, সবার ন্যায্য মজুরি পাওয়ার অধিকার, ন্যায় বিচার পাওয়ার অধিকার, সম্পত্তি ভোগ ও সংরক্ষণের অধিকার, নিজ ধর্ম পালনের অধিকার, নিজের চিন্তা ও মত প্রকাশের অধিকার, নারী পুরুষ সমানের অধিকার। দেখো, সংজ্ঞাতে যখন আমরা বলেছিলাম জাতি, ধর্ম, বর্ণ, আর্থিক অবস্থা ভেদে, নারী পুরুষ, এই জিনিসগুলো কিন্তু দেখো এখানে আসলো। চলাফেরা, আমি একজন মানুষ, আমার দেশের সর্বত্র চলাফেরার অধিকার রয়েছে, আমি একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করি। ওদিকে দেখো জন্মগতভাবে স্বাধীন, আমরা মানুষ, আমাদের স্বাধীনতায় থাকবে, আমরা অশৃঙ্খলতা থাকবো না। দেখো সমাজের সমান অধিকার, এই অধিকারটার ক্ষেত্রে আমরা আর্থিক ভেদাভেদটা দেখতে পারি। কোনো ধনী মানুষ সমাজ মর্যাদা সম্পন্ন হচ্ছে, কিন্তু অন্যদিকে দরিদ্রতা হচ্ছে, পাচ্ছে না, এরকমটা হবে না। শিক্ষা গ্রহণ, তুমি একজন শিক্ষার্থী, তুমি দেশের যে কোনো বিদ্যালয়ে তুমি শিক্ষা নেওয়ার অধিকার রাখো, এখানে তোমার এই অধিকারটি খর্ব করা যাবে না। প্রত্যেকের নিরাপত্তা, আমরা মানুষ হিসেবে আমাদের জানমালের রক্ষা রয়েছে, এই রক্ষাটা যেন পাই, সেটাও আমার মানবাধিকার। নির্যাতন ও অত্যাচার থেকে নিজেকে রক্ষা করা, আমি কাউকে অত্যাচার করবো না, কারো দ্বারা অত্যাচারিত যাতে না হই সেটাও আমি রক্ষা দেখবো, এটাও আমার একটা মানবাধিকার। বিনা কারণে গ্রেফতার ও না হওয়া, আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা জানি যে অনেক সময় গ্রেফতার করা হয়। এখন তুমি একজন নির্দোষ ব্যক্তি, চাইলে কিন্তু আইনি প্রক্রিয়া তোমাকে গ্রেফতার করতে পারে না যদি কোনো কারণ না থাকে, অবশ্যই তোমাকে কারণটা দেখাতে হবে। এই জায়গাগুলোতে আমরা সেটা বুঝলাম। আইনের চোখের সমতা, নিরাপত্তা ভাবে থাকার জন্য, শৃঙ্খলায় থাকার জন্য আইনের কোনো বিকল্প নেই, এখানে আইনের ক্ষেত্রেও আমরা সমান সহায়তা পাবো, এটাও আমরা একটা মানবাধিকার। ন্যায্য মজুরি, অনেক সময় দেখা যায় তুমি যে শ্রমটা দিচ্ছ সেই শ্রমের অনুপাতে তোমাকে ন্যায্য মজুরি দেওয়া হচ্ছে না, অথবা নারী পুরুষের ভেদাভেদ করা হচ্ছে, এটাও করা যাবে না। ন্যায্য মজুরি পাওয়া আমার মানবাধিকারের একটি অংশ। সম্পত্তির ভোগ ও সংরক্ষণ, আমি নিজের সম্পত্তি করবো, সেটা সংরক্ষণ করবো, এই অধিকারটাও আমাকে মানবাধিকারই দেবে। নিজ নিজ ধর্ম পালনের অধিকার, আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি, এখানে হিন্দু, বৌদ্ধ, মুসলিম সবাই আমরা ভাই ভাইয়ের মতো সম্প্রদায়হীনভাবে বসবাস করছি। এখানে আমরা আমাদের প্রত্যেকের ধর্ম আচার অনুষ্ঠানগুলো নির্বিঘ্নে পালন করবো, এবং এই পালন করাও আমার মানবাধিকারের একটি অংশ।
চিন্তা ও মত প্রকাশের অধিকার। আমরা যেহেতু একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি, এখানে আমাদের মুক্ত মন মানসিকতা প্রকাশের অবকাশ থাকতে হবে। এটা যেমন দেখা যাচ্ছে যে আমরা সরকারের ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করতে পারি, ইত্যাদি ইত্যাদি। নারী পুরুষের কথাটা তো আমি আগেই বললাম। মানবাধিকার রক্ষায় আমাদের কাজ করব এবং এই বিষয়ে সকলকে সচেতন করব। কেউ কোনো মানবাধিকার বিরোধী কাজ করলে প্রয়োজন আমরা প্রতিবাদ করব। অবশ্যই মানবাধিকার যেহেতু আমাদের দেশ দিবে এবং এই অধিকারগুলোকে রক্ষায় আমাদেরই কাজ করতে হবে। এবং এখানে আমরা যদি কখনো দেখি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, সেখানে আমাদের সোচ্চার হতে হবে, সচেতনতা বৃদ্ধি করতে হবে। তো আমরা পার্ট 1 সকলের অধিকার থেকে এই জিনিসটা কি বুঝলাম। এখন আমরা পার্ট 2 অটিস্টিক শিশুর অধিকার। এখানে আমরা এক বিশেষ ধরনের শিশুর অধিকার নিয়ে আলোচনা করব বা বইয়ে বলা আছে। এই বিশেষ ধরনের শিশুটি দেখতে তোমার আমার মতোই স্বাভাবিক, তোমার ক্লাসের আর অন্যান্য বন্ধুদের মতোই, কিন্তু তার মধ্যে তার একটি মানসিক সমস্যা রয়েছে। এই মানসিক সমস্যার কারণে সে একটু সমস্যাগ্রস্ত, কিন্তু তাকে যদি আমরা আমাদের মতো করে দিতে পারি, সে সুন্দর স্বাভাবিক আমাদের জীবনযাপনও ফিরে আসতে বাধ্য হয় অনেক সময়। তো আসো আমরা এখানটা একটু দেখি। প্রতিটি শিশু একে অপরের থেকে আলাদা, কেউ চঞ্চল, কেউ শান্ত, কেউ ভিড়ে থাকতে ভালোবাসে, কেউ একা থাকতে ভালোবাসে। তবে আমাদের সবারই নিজের মতো থাকার অধিকার আছে। কথাটা স্বাভাবিক। তোমার ক্লাসে তুমি দেখো, তোমার প্রতিটা বন্ধুর প্রকৃতি কিন্তু তোমার মতো না, স্বভাবও এক একজনের এক এক রকম। তারপর আমরা কি করি, আমরা একে অপরের থেকে মিলেমিশে থাকি। আর এই যে আমার নিজের মতো থাকা, এটাও কিন্তু আমার এক ধরনের অধিকার। আমি যেমন আমাকে তেমন করেই আমার কাজ করতে দিতে হবে, এটাও আমার একটা মানবাধিকারের মধ্যে পড়ে। উদাহরণস্বরূপ হিসেবে আমরা বলতে পারি অটিস্টিক শিশুদের কথা আমরা জানতে পারি। অটিস্টিক শিশুরা অটিজম সমস্যা আক্রান্ত। অটিজম কোনো মানসিক রোগ না, মস্তিষ্কের একটি বিকাশগত সমস্যা। তো এই যে অটিস্টিক কথাটা আমরা শুনছি, এই অটিস্টিক কথাটার মাধ্যমে অর্থটা দাঁড়াচ্ছে যে এটা কোনো শারীরিক সমস্যা না, এটা একটি বিকাশগত সমস্যা। বিকাশগত সমস্যা বলতে আমরা বুঝি, ধরো তোমার ক্লাসে একজন শিক্ষার্থী 5ম শ্রেণীতে পড়ছে, অথচ ওর আচরণ এখনো দেখা যাচ্ছে যে নার্সারির একটা শিশুর মতোই। সে তোমাদের সাথে মিশছে না, তোমাদের সাথে আচরণটা যাচ্ছে না। এটাই এক ধরনের মানসিক সমস্যা, রোগ নয়, বিকাশগত। এই ধরনের শিশুরা দলে কাজ করে, শিশুদের দলে কাজ করতে অসুবিধা হয়, অন্যের স্পর্শে তারা আটকে ওঠে, তাদের ভাষার ব্যবহার ভিন্ন। তাদের ভাষার ব্যবহার ভিন্নতা বলতে কি বোঝালাম, যে ধরো আমরা বলি যেমন আমার ক্ষুধা পেয়েছে, কিন্তু একটি অটিস্টিক শিশু, ধরো ওর নাম সাকিব, ও যখন ক্ষুধা পেয়েছে ও বলবে না আমার ক্ষুধা লেগেছে, ও বলবে সাকিব খেতে চায়, সাকিবের ক্ষুধা লেগেছে, সাকিব পড়তে চায়। বলার ধরনটা একটু ভিন্ন। যেহেতু আমরা আগেই বলে নিয়েছি বিকাশগত সমস্যা রয়েছে, তাদের বিশেষ যত্ন নিলে সমানভাবে বিকশিত হওয়ার সুযোগ পায়। আমি শুরুতেই তোমাদের বলেছিলাম যে আমরা যদি ওদের সহায়তা করি, ওদের বিকাশগত সমস্যাগুলো এসে পড়ে। নিচের এখানে আমরা অটিস্টিক সমস্যাগত শিশুদের কিছু বৈশিষ্ট্য সম্বন্ধে আমরা করছি। শিক্ষার্থী তোমরা কিন্তু এখানটাতে প্রয়োজনীয় লাইনগুলো নিচে অবশ্যই দাগাবে, যাতে তোমার শূন্যস্থান সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের সহায়তা হবে। অটিস্টিক শিশু শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ। তোমাকে আমি শুরুতেই বলছি যে অটিস্টিক সমস্যাগত শিশু কিন্তু শারীরিকভাবে চেনানো বাড়িয়ে, তার আচরণ বলতেই তার বৈশিষ্ট্যগুলো প্রতিফলন হয়। কোনো অটিস্টিক শিশুদের মতো লেখাপড়া করতে পারে। কোনো অটিস্টিক শিশু একেবারে তোমার মতোই ও লেখাপড়া করতে পারে, ওদের তার কোনো বাধা হচ্ছে না। সকল কাজ বা বিষয় একই নিয়মে করতে চায়, দৈনিক কাজে রুটিনবদ্ধ হলে খুবই উত্তেজিত হয়। এটা আমরা কি বুঝবো, যে অটিস্টিক শিশুরা আমরা যেমন ধরো প্রতিনিয়ত একই নিয়মে একই ধারায় কাজ করতে অভ্যস্ত না। আমাকে তোমার রুটিন চেঞ্জ করলে কোনো পরিবর্তন হয় না। ধরো তুমি আজকে তোমার বাসার কোনো কাজের কারণে একটা কাজের পরিবর্তন ঘটলো, বিকেলের পড়াটা তুমি সকালে করতে চাইলে অথবা সন্ধ্যায় করলে তুমি কোনো সমস্যা করলে না, বুঝে নিলে যে এটা আমার পরিবর্তন আসছে, আমি করিয়ে নিতে পারি। কিন্তু অটিস্টিক বন্ধুদের ক্ষেত্রে এই জিনিসটা হবে না, তারা উত্তেজিত হবে, তা আমি ওই সময়টাই কাজটা করতে চাই। কোনো একটি বিশেষ জিনিসের প্রতি প্রবল আকর্ষণ থাকে এবং সেটিকে সবসময় আঁকড়ে ধরে রাখে। দেখো আজকে তোমার একটা খেলার জিনিসই আমি ধরি, হয়তো তোমার আজকে ক্রিকেট বল পছন্দ, কালকে হয়তো দেখা যাচ্ছে এটার প্রতি আগ্রহটা তুমি ফুটবল পছন্দ করছো, অথবা অন্য একটা খেলার প্রতি তোমার আকর্ষণ আসছে, সেটাকে তুমি আর দেখছো না। কিন্তু অটিস্টিক শিশুদের ক্ষেত্রে কি হয় না, তাদের ওই একটা জিনিসকেই আঁকড়ে ধরে রাখতে হয় এবং এইখানেই তো তাদের ধ্যান জ্ঞানটা আটকে থাকে। আর এটাই আমাদের একজন স্বাভাবিক শিশুর থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মধ্যে ভিন্নতা দেখায়। তারা আলো, শব্দ, গতি, স্পর্শ, ঘ্রাণ বা স্বাদের ক্ষেত্রে অতি সংবেদনশীল হয়ে থাকে। আমরা হঠাৎ কোনো রোগের আলোতে যতটা আতঙ্কিত না হই বিকট একটা শব্দতে, কিন্তু ওই অটিস্টিক জনিত যে শিশুগুলো তোমাদের সেই বন্ধুদের সমস্যা হয়ে থাকে, তারা খুবই সংবেদনশীল হয়। আর এই সংবেদনশীলতার কারণে উদাহরণস্বরূপ বলা যায়
যে তারা বিভিন্ন ধরনের পোশাক মানে বিশেষ ধরনের পোশাকে তাদের সমস্যা হয়। মানেটা কি? ধরো শীতকাল, আমরা জানি শীতকালে শীতের পোশাক পরতে হয়। তোমার অটিস্টিক বন্ধুটাকে হয়তো তুমি যদি বলো সে এটা নিতে যাবে না বা সে এটাতে জেদ করবে ইত্যাদি ইত্যাদি। তারা হয়তো কোনো কোনো খেলনা নিয়ে না খেলে ধরে বসে থাকে, অনেক ঘ্রাণ নেয়, অনেক ঘন্টার পর ঘন্টা সেগুলোর দিকে তাকিয়ে থাকে। খেলনা জিনিসটা তোমরা পেলে কি করো? খেলতে থাকো, এবং খেলা শেষ হলে তা রেখে দাও। কিন্তু অটিস্টিকদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো জিনিসের একটা কিন্তু ঘ্রাণ থাকে, তো ওরা একটা ঘ্রাণটা নিতে থাকে, তো নিতেই থাকে, অথবা তাকিয়ে থাকলেও তো তাকিয়ে থাকলো, যেটা আমার বা তোমার অন্য বন্ধুদের মাঝে এই বৈশিষ্ট্যটা দেখা যাচ্ছে না। কোনো কোনো অটিস্টিক শিশু চমৎকার প্রতিভার অধিকারী হয়, যেমন ছবি আঁকা, অঙ্ক করা, গান গাওয়া ইত্যাদি। এদের একটা জিনিস খুব, ওরা যে কাজটাই করে, ওই যে তুমি দেখলে যে একটা জিনিসের প্রতি তাদের মনোযোগ, একটা জিনিস নিয়েই তারা ধ্যান জ্ঞান নিয়ে বসে থাকে। সেক্ষেত্রে হয় কি, তাদের একটা জিনিসের প্রতি দক্ষতাটা খুব আসে। এক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক অটিস্টিক শিশু তুমি তাদের ছবি আঁকা দেখলে, তাদের গান গাওয়া দেখলে, তাদের গণিতের দক্ষতা দেখলে যথেষ্ট অভিভূত হয়ে উঠবে যে খুবই সুন্দর। আমাদের দেশের বিভিন্ন সামাজিক সংস্থাগুলো আছে যারা এই ধরনের অটিস্টিক শিশুদের নিয়ে কাজ করে, তারা তাদের উন্নয়নের জন্য দেখা যাচ্ছে অনেক সময় তাদের বিদেশেও নিয়ে যাচ্ছে তাদের এই দক্ষতার বলে। তাহলে একটি অটিস্টিক শিশুর সাথে ক্লাসে কেমন ব্যবহার করা উচিত? আমাদের বুঝতে হবে প্রতিটি শিশু একে অপরের থেকে আলাদা এবং তাদের ধৈর্য শক্তিও অনেক কম। আমাদের উচিত সবার সাথে মিলেমিশে থাকা, এমন আচরণ করবো না যাতে তারা কষ্ট পায় এবং উত্তেজিত হয়। এই যে পাঠের শুরুতেই আমি তোমাদের বলে নিয়েছিলাম অটিস্টিক শিশুদের সম্বন্ধে, যে তারা একটি বিকাশগত সমস্যা আছে, তাদের যদি আমাদের সাথে উঠা বসা করাই, স্বাভাবিকভাবে নিয়ে আসি, তো একটা পর্যায়ে যে দেখা যাবে তারাও সুস্থ জীবনযাপনে ফিরে আসছে অনেকাংশেই। আগে এই অটিস্টিক শিশুদের আমাদের মতো নর্মালি স্কুলগুলোতে অ্যালাউ করা হতো না। বর্তমান সরকার গবেষণার মাধ্যমে দেখা গেছে যে যেহেতু ওরা সবার সাথে মিলেমিশে থাকলে ওদের জীবনে পরিবর্তন আসার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে এখন তাদেরকে সাধারণ স্কুলগুলোতে সংযুক্ত করা হয়েছে। এটা একটা ভালো দিক বলতে হবে। তো অটিস্টিক শিশুর যে আমরা কতগুলো লক্ষণ দেখলাম, এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আসলে, বৈশিষ্ট্য জানতে চাইলে, একে অপরের থেকে ভিন্নতা চাইলে, আশা করি তোমরা এখান থেকে বুঝতে পারবে অটিজম জিনিসটা কি, সেটাও আমরা রিডিং এর আলোকে বুঝতে পারলাম। তো আবার এই মানবাধিকারের আরেকটা অধ্যায়তে আমরা যাচ্ছি, শিশুদের অধিকার লঙ্ঘন। যেহেতু তোমরা শিশু, তোমাদের এই জিনিসটা আরেকটু জানা দরকার। শিশু অধিকারের সম্বন্ধে আমরা এখানে জানবো শিশু শ্রমটা কি, বেআইনি আমাদের দেশে কত বছরের শিশু বেআইনি, তারপরে আমাদের অধিকারগুলো, শিশুর যে অধিকারগুলো এবং অধিকারগুলো কেন লঙ্ঘিত হচ্ছে বা লঙ্ঘিত কারণগুলো জানতে চাওয়া হয়। চলো আমরা ধরে দেখি শিশুর মানব অধিকার লঙ্ঘন। আমাদের সমাজে শিশুদের অধিকার লঙ্ঘনের কয়েকটি উদাহরণ, বই আমাদের কয়েকটি উদাহরণ দিয়েছে। উদাহরণগুলো আমরা একটু মনোযোগ সহকারে পড়ি, তাহলে আমাদের পরবর্তী কাজ করতে সুবিধা হয়। অনেক শিশু তাদের পরিবারের অসচ্ছলতার কারণে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়। আমরা 5 অধ্যায়তে অধিক জনসংখ্যার সময় কিন্তু অতিরিক্ত জনসংখ্যার প্রভাবে এরকম একটা জিনিস পেয়েছিলাম যে অসচ্ছলতার কারণে তারা বিদ্যালয়ে আসতে পারে না, শিক্ষা গ্রহণের অধিকার থেকে তারা বঞ্চিত হয়। সেই সাথে তাদের কিন্তু শিশু অধিকার বঞ্চিত হচ্ছে। অনেক শিশু খেতে খামার, ইটের ভাটায়, দোকানে, কলকারখানায় কাজ করে, যদিও বাংলাদেশে 18 বছর বয়সের কম শিশুদের জন্য শিশু শ্রম বেআইনি। তা এখানে আমরা দেখলাম আমাদের দেশে কত বছরের বয়স সীমা দিয়েছে? 18 বছর। 18 বছরের নিচে কোনো শিশু যদি শ্রম দেয় সেটা বেআইনি হিসেবে ধরা হয়। পরিবারের সমর্থন না থাকায় শহরের অনেক শিশু গৃহহীন। স্বাভাবিক, আমরা এইটা কিন্তু 5ম অধ্যায়ের জনসংখ্যার চ্যাপ্টারও পড়েছিলাম যে পারিবারিক অসচ্ছলতার কারণে অনেক শিশু গৃহহীনভাবে জীবনযাপন করছে। এই যে গৃহহীন, তুমি আমি বাড়িতে বাস করছি, অথচ একটা শিশু তার ন্যূনতম মাথা গোজার ঠাঁই পাচ্ছে না, এখানেও তার অধিকার লঙ্ঘিত হচ্ছে। অনেক সময় সামান্য কারণে বা বিনা কারণে শিশুদের শারীরিক নির্যাতন করা হয়, এতে তাদের মানবাধিকার লঙ্ঘিত হয়। আমরা কিন্তু এরকম অনেক রকম টিভি চ্যানেলগুলো খুললে, নিউজ মাধ্যমে আমাদের আশেপাশে সমাজে ঘটে যাওয়া এই ঘটনাগুলো দেখি। কখনো শুনি যে এই বয়সে শিশুটিকে মেরে ফেলা হয়েছে, এরকম নানান কিছু উদাহরণ কিন্তু আমাদের প্রতিনিয়তই কানে শুনি অথবা দেখতে পাই। এখানে যেমনি করে একটি শিশুর জীবন শেষ হয়ে যায়, তেমনি কিন্তু তার শিশুর অধিকারটিও লঙ্ঘিত হয়। অনেক সময় শিশুদের বিদেশে পাচার করে দেওয়া হয়, এটি মানবাধিকার বিরোধী কাজ। এই যে পাচার করে দেওয়া, একটা শিশুকে বাবা মায়ের অসচ্ছলতার কারণে সুযোগ নিয়ে আপনার বাচ্চাটাকে কাজ দিব বা এই সেই বোঝানো হয়, বুঝিয়ে তাকে কি করা হয়, ভালো জীবনযাপনের আশা দেওয়া হয়, কিন্তু সেই কাজটি করা হয় কি টাকার লোভে এক অসৎ উপায়ে এক স্থান থেকে অন্য স্থানে পাচার করা হয়। পাচার করা শিশুকে অমানবিক কাজে ব্যবহৃত করা হয়। এছাড়া মানবাধিকার বিরোধী আরো অনেক কাজ আমাদের সমাজে ঘটে।
মানবাধিকার রক্ষায় আমাদের সচেতন হতে হবে এবং প্রয়োজনে যথাযথ কর্তৃপক্ষকে জানাতে হবে। এই যে অধিকার লঙ্ঘনটা হলো, আমরা এখান থেকে কথাগুলো মাধ্যমে জানলাম যে বঞ্চিত, তো বঞ্চিত জিনিসটা যদি আমরা না করি তাহলে তার অধিকারটা প্রাপ্ত হয়ে যায়, তাই না? তো আমরা কি করতে পারি, আমি আমার জায়গা থেকে, তুমি তোমার জায়গা থেকে আমরা এই সচেতনতাটা বৃদ্ধি করতে পারি। যথাযথ কর্তৃপক্ষ বলতে আইনি ব্যবস্থার কথা বলা হয়েছে, ঊর্ধ্বতন আমাদের যে ব্যবস্থাগুলো থাকে, আমরা মা বাবার সহায়তা নিতে পারি ইত্যাদি। তো আমরা প্রথমেই বলে নিয়েছিলাম যে এখানে যে যে পাঠগুলো নিয়ে আলোচনা করব, তা এই আলোকে এখন এই অধ্যায়েরই আরেকটা পাঠে আমরা আসলাম কি, নারী অধিকার লঙ্ঘন। দেখো, আমাদের কিন্তু মানবাধিকারে প্রথমেই বলা হয়েছে যে সকল সুযোগ সুবিধাগুলো নারী পুরুষ ভেদাভেদ, শিশু বলো, যেই বলো, জাতি ধর্ম সব ছিল। এখানে আসলে আবার নারীর অধিকারটা কিভাবে বঞ্চিত হচ্ছে, এটা আমরা একটু দেখি। আমাদের সমাজে কিভাবে মেয়েরা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে তা জেনে নিই। মেয়েরা ছেলেদের মতো শিক্ষার সমান সুযোগ পায় না। এখানে আমাদের দেশে একটা ভ্রান্ত ধারণা রয়ে গেছে, উন্নয়নশীল দেশগুলোতে এরকম, যে মেয়েদের বোঝা মনে করা হয় তারা একটা সময় বাড়ি থেকে চলে যাবে, পরিবারের জন্য তারা আর্থিক কোনো সহায়তায় কাজে আসবে না। এই ধরনের ভ্রান্ত ধারণাগুলো থেকে তারা কি মনে করে যে না থাক, বাড়িতে দুজন যদি ছেলে থাকে, 3 জন মেয়ে থাকে, মেয়ের লেখাপড়াটা বন্ধ করে দিয়ে ছেলেকে শিক্ষিত করা হয় ভবিষ্যতের চিন্তা করে। কিন্তু এই ধ্যান ধারণা যদি আমরা কাটিয়ে উঠতে পারি তাহলে মেয়েরাও তাদের সমান শিক্ষা পায়, সুযোগ পাবে চাকরি বা কাজে। চাকরির ক্ষেত্রেও মেয়েরা পিছিয়ে আছে। দেখা গেছে একেবারে সমান যোগ্যতায় একজন প্রার্থী পুরুষ, একজন প্রার্থী নারী, তার হাজার যোগ্যতা বলো, তাকে শুধু ওই যে নারীর মানসিকতা, নিম্ন সামাজিক মর্যাদার ধ্যান ধারণা থেকে তাকে পিছিয়ে রাখা হয়, তার যথার্থ সুযোগটা তাকে দিচ্ছে না। কাজের ক্ষেত্রে মেয়েরা ছেলেদের মতো সমান মজুরি পায় না, এটাও আরেকটা মানবাধিকার লঙ্ঘিত কাজ। যদিও এই কাজগুলো করা হচ্ছে না, শ্রম সমান দিচ্ছেন, দুইটা মানুষই সমান শ্রম দিচ্ছে, কাজ করার সময় সে মানুষ হিসেবে কাজ করছে, অথচ যখন তাকে মজুরিটা দেওয়া হচ্ছে বা তার পাওনাটা দেওয়া হচ্ছে তখন মানা হচ্ছে তাকে একজন মহিলা, তাকে যা একটু কিছু দিয়ে বুঝিয়ে দেওয়া হলো, মহিলা মানুষের চেয়ে বেশি কি পাবে। এখানে এই কাজটা করেও কিন্তু নারীর অধিকার বঞ্চিত করা হচ্ছে, মানবাধিকারটা। বাড়িতে কাজের সহায়তাকারী যথাযথ পারিশ্রমিক, খাবার ও সেবা পায় না। আমরা অনেক বাসায় নিজেদের কাজের জন্য সহায়তাকারী লোককে নিয়ে আসি কাজের জন্য। তো এখানে আমরা যখন অনেক বাসায় এই ধরনেরটা হয় যে কাজের মানুষটাকে মানুষ হিসেবে চিন্তা করা হয় না, একটাই তাদের মাথায় কাজ থাকে যে সে তো আসছে কাজ করার জন্য, তার শারীরিক সমস্যা সম্বন্ধে জ্ঞান থাকে না, তার খাবার, তার শরীর, বিশ্রাম, এই জিনিসগুলো আমরা চিন্তা না করে মনে করি যে সে শুধু কাজই করে যাবে। এই ধ্যান ধারণাগুলো কিন্তু ঠিক না, আর এই ক্ষেত্রেও কিন্তু মানবাধিকার লঙ্ঘন হয়। বাড়িতে কাজের সহায়তাকারী অনেক সময় আমাদের দেশ থেকে অন্য দেশেও পাচার করে দেওয়া হয়, এটা আরেকটা মানবাধিকার বিরোধী কাজ। আনা হচ্ছে তাকে বাড়ির কাজের হিসেবে, বলা হচ্ছে যে তাকে সুযোগ সুবিধা দেওয়া হবে, খাওয়ানো পড়ানো হবে, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে অসৎ উপায়ী লোকেরা তাদেরকে এক দেশ থেকে আরেক দেশে পাচার করে দিচ্ছে এবং সেখানে তারা ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত হয়। দেখো, এই ছবির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি একটি লোক, বোঝা যাচ্ছে যে সভাপতি সে তাদের চেয়ে ভিন্ন। এখানে নারীদের চোখ মুখ বাঁধা, মানে কি, যখন একটা মানুষকে পাচার করা হয় সেটা কিন্তু সম্পূর্ণ তার ইচ্ছার বিরুদ্ধে করা হয়। ইচ্ছার বিরুদ্ধে করার ফলে যে দেখা যায় যে সে যত কিছু দেখতে বুঝতে না পারে, এরকমটা। অনেক সময় সামান্য কারণে সহায়তাকারী মানুষকে নির্যাতন করা হয়। এছাড়াও নারী শিশুদের বিদেশে পাচার করা দেওয়া হয়, কাজের লোকদের মেরে ফেলা, নির্যাতন করা, আগুন দিয়ে ছাঁকা পড়া দেওয়া, এই ধরনের ঘটনা কিন্তু আমরা অনেকেই শুনে অভ্যস্ত, তোমরাও হয়তো শুনে থাকবে। যদি ওইগুলো মানবাধিকার বিরোধী কাজ, এই কাজগুলো কিন্তু একেবারেই ঠিক না। পাচার করা, এখানে একটা কথা বলে নিই যে পাচার করে দেওয়া হয়, বিদেশে পাচার। এই প্রশ্নের আলোকে দেখবা অধ্যায়তে আছে মানব পাচার। মানব পাচার সম্বন্ধে আমরা কি বুঝবো? একটা ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে অবৈধভাবে তাকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করাটাই হচ্ছে মানব পাচার, ব্যয় করা হয়। হ্যাঁ, তারপর দেখা যাচ্ছে অনেক ঝুঁকিপূর্ণ ও মানবাধিকার কাজে ব্যয় করা হয়। তাদের নেওয়াই হয় অবৈধ পথে, নেওয়াই হয় কিন্তু একটা উদ্দেশ্যে যে তাদের দিয়ে শ্রম করানো হবে, এবং সেখানে যে এই বাচ্চাটিকে শিশু এবং নারীদের অনেক ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা হয়। অনেক সময় তারা মৃত্যুবরণ করে অথবা এতটাই মানবতার জীবনযাপন করে যা বলার বাহিরে। সেখানে তার বেঁচে থাকাটাই দুর্গমের মধ্যে মানবাধিকার তো সেখানে লঙ্ঘিত হবে। এই ধরনের অন্যায় কাজে আমাদের মেনে নেওয়া উচিত নয়, এটি মানবাধিকার বিরোধী কাজ। আমাদের উচিত মেয়েদের সমান অধিকার রক্ষায় কাজ করা। তো আমরা এই মানবাধিকার অধ্যায়টির থেকে প্রয়োজনীয় জিনিসগুলো পড়লাম, বুঝলাম। তোমাদের শুরুতেই বলছি যে তোমরা দাগিয়ে পড়বে। দাগানো লাইনগুলোর সম্বন্ধে আমরা ক্লাসেই তোমাদের শুরুতেই কিন্তু একেবারেই শুরু থেকেই তোমাদের প্রথম অধ্যায় থেকে শিখিয়ে দিয়েছি। তো এই পাঠ আলোকে আমরা 4টা বিষয় নিয়ে আলোচনা করলাম। সকলের অধিকারগুলো
শিশুর অটিস্টিক শিশুর অধিকার বঞ্চিত হওয়ার যে কারণগুলো দেখালাম, নারীর অধিকার বঞ্চিত হয় এই কারণগুলো দেখালাম। এই পাঠের আলোকে আমি যথাসাধ্য চেষ্টা করলাম যাতে তোমাদের রুটিনটা সুবিধা হয় বুঝতে। এই পাঠ আলোকে আমাদের কিছু প্রশ্ন পাঠ্য বইয়ের মধ্যেই থাকবে। সংক্ষিপ্ত হিসেবে আসে শিশুর বৈশিষ্ট্য। অটিস্টিক শিশুর 3টি বৈশিষ্ট্য চেয়েছে। আশা করি আমরা যে রিডিংটা করলাম অটিস্টিক বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, ওইখান থেকে যে কোনো 3টা বৈশিষ্ট্য কিন্তু তুমি তুলে ধরলে শিশুর বৈশিষ্ট্য, অটিস্টিক শিশুর 3টি বৈশিষ্ট্য তুমি পেয়ে যাও। এরপর তুমি আসো শিশুর অধিকার লঙ্ঘনের 3টি উদাহরণ। শিশু অধিকার লঙ্ঘনের 3টি অধিকার আমরা পড়লাম, সেই অধিকারগুলো পড়ার থেকে কিন্তু আমরা 3টি অধিকার নিয়ে নিতে পারি। তুমি 18 বছরের বয়সে নিচে শিশুকে কাজকর্ম করতে দেখলে, অথবা গৃহহীন আছে, এগুলো কিন্তু অধিকার বঞ্চিত হয়। নারীর অধিকার লঙ্ঘিত হয় এরকম 3টি কাজ: পাচার করে দেওয়া, যৌতুক চাওয়া, অথবা কাজের ক্ষেত্রে সমান অধিকার না দেওয়া, ন্যায্য মজুরি না দেওয়া। এই গেল তোমার সংক্ষিপ্ত প্রশ্ন। আর আমরা সবসময় তোমাদের কি করি, পাঠ্য বইয়ের বাহিরেও পাঠ্য বইয়ের বাহিরেও তোমাদের কি করি, সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিয়ে দিই। আমি যে রিডিংগুলো পড়ালাম, মানব পাচারটা সম্বন্ধে বললাম, মানবাধিকার সম্বন্ধে বললাম, এগুলোর আলোকে কিন্তু তুমি তোমার পাঠগুলোকে রাখতে পারো। এখন বড় প্রশ্ন হিসেবে আমাদের আসতেছে মানবাধিকার কোন প্রতিষ্ঠান ঘোষণা করে। তো আমরা কি বুঝলাম, কোন সংস্থা আমাদের মানবাধিকারটাকে ঘোষণা দিয়েছেন? জাতিসংঘ 1947-এর 10ই ডিসেম্বর। আর এই অধিকারগুলো কি, বর্ণনা, সবকিছু কিন্তু আমরা জানতে পারি। শিশু শ্রমের কারণে শিশু কোন অধিকারগুলো বঞ্চিত হয়? এই যে আমরা শিশু শ্রম পড়লাম, ওইখান থেকে কিন্তু আমরা শিশু শ্রমের কোন অধিকারগুলো বঞ্চিত হয় পেয়ে যেতে পারি। মানব পাচার বলতে কি বোঝায়? মানব পাচার বলতে কিন্তু আমি যে তোমাদের বলে নিলাম যে কোনো ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে অবৈধভাবে এক স্থান থেকে অন্য স্থান অথবা এক দেশ থেকে অন্য দেশে ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে মানবাধিকার। এটা একটা মানবাধিকার, মানব পাচার। এই মানব পাচারটা হচ্ছে মানবাধিকার বিরোধী কাজ, জঘন্য একটি সামাজিক কাজ। এই কাজটি আমরা কখনোই সমর্থন করব না। যারা করে তাদেরকেও আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জানানোর চেষ্টা করব বা বিভিন্নভাবে। এই যে প্রশ্নগুলো বললাম, এছাড়াও বিদ্যালয়ের ওয়েবসাইটে তোমাদের জন্য যথারীতি অন্যান্য বারের মতো প্রশ্নোত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন সবকিছুই থাকবে, যাতে তোমাদের এই পাঠের বিষয়টা স্পষ্ট হয়ে উঠতে পারে। তো আর বেশি কিছু বলছি না, এখানেই তোমাদের জন্য আজকের মতো শেষ করছি। ভবিষ্যতে আবার দেখা হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।